অরিত্রকে দিয়ে শুরু করছে। অরিত্র কিচ্ছুটি বদলায়নি, মানে 1 বছর রাত দখলের, 1 বছর দফা 1 দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগের 1 বছর, আশ্বাসের 1 বছর, সুপ্রিম কোর্টের কেসের 1 বছর, টাস্কফোর্স গঠনের 1 বছর। এক কথায় যদি হেডলাইন দিতে হয়, নাথিং চেঞ্জ, দুটো শব্দ। দেখুন, এই যে বদলায়নি এর প্রমাণ শুধু আমি টিভিতে দেখে, খবরের কাগজ পড়ে, বা অনেকে বলে বিভিন্ন দলের প্রোপাগান্ডা, এর হিসাবে বলছি না। আমি ঠিক 1 মাস আগের আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি যে সত্যিই কিছু বদলায়নি। আমার কাছে কিছুদিন আগে এক সাংবাদিকের ফোন আসে, তার সাধারণ রিপোর্টার তিনি, এবং তার এক পারিবারিক আত্মীয়ের একটি রোগ হয়েছিল এবং তিনি ভর্তি করাবেন। কোনো সরকারি হাসপাতালে তাকে ভর্তি নেওয়া হয়নি, তার কারণ ওই রেফারাল সিস্টেম, এখানে বেড নেই, ওখানে এই নেই, ওই নেই বলে কলকাতা শহরের বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে তিনি তার পরিবারের পরিজনকে নিয়ে ঘুরে বেরিয়েছেন। ঘুরে বেড়ানোর পর কোথাও ভর্তি না হতে পেরে তিনি আমার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং প্রভাব খাটিয়ে, আমি এই শব্দটা কশাসলি ব্যবহার করছি, যে আমি আমার প্রভাব খাটাতে পেরেছিলাম বলেই সেই পেশেন্টকে আমি একটি সরকারি মেডিকেল কলেজে ভর্তি করাতে পেরেছিলাম এবং ঈশ্বরের আশীর্বাদে তিনি সুস্থ আছেন, এখন ভালো আছেন। অতএব এই যে প্রভাব খাটিয়ে শব্দটা ব্যবহার করলাম, তার মানে যে প্রভাবশালী তত্ত্বের কথা দিয়ে আরজি করের মতো ঘটনা শুরু হয়েছিল, এই প্রভাব থিওরি এখনও যায়নি। এই রিপোর্টার আমাকে চিনতেন বলে আমার প্রভাব তিনি ব্যবহার করার সুযোগ পেলেন। যদি না চিনতেন, যদি তিনি সাধারণ মানুষ হতেন যার প্রভাব থাকবে না, তাহলে কি হবে? তিনি চিকিৎসা পাবেন না, রাস্তায় পড়ে থাকবেন, বিনা চিকিৎসায় মারা যাবেন। খবরের কাগজে ছোট্ট 1 পংক্তি লেখা বেরোবে, বিনা চিকিৎসায় মারা গেলেন একজন নাগরিক। নেতারা মঞ্চে উঠে বলবেন যে আরে কি, এত কোটি মানুষ, কত লোক দুর্ঘটনায় মারা যায় জানেন? এ তো একটা মানুষ। আসলে আপনি যে চমৎকার জায়গাটা থেকে প্রোগ্রামটা শুরু করলেন, যে অভয়াকে সরকারের এত ভয় কেন, আসলে অভয়া একজন ব্যক্তি নয় শুধুমাত্র, এই মুহূর্তে অভয়া একটা মানসিকতা, অভয়া একটা চেতনা, অভয়া একটা বোধ, অভয়া একটা জাগরণ। অভয়া শুধুমাত্র নাগরিক নয়, অভয়া তার মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের মধ্যের চেতনাটাকে জাগিয়ে দিয়ে গেছে যে সরকার বলতে যে কাঠামোটা রয়েছে, গণতন্ত্র বলতে যে কাঠামোটা রয়েছে, সেই কাঠামোটার কাজ করছে না। 10 দফা দাবি নিয়ে নবান্নে বৈঠক হলো, অনেক কিছু হলো। আপনি প্রমাণ লোপাটের কথা বলছিলেন, এই আজকেই দেখছিলাম বিভিন্ন এই সরকারের বিভিন্ন মুখপাত্ররা বলছে কি হয়েছে, প্রমাণ লোপাট তো হয়নি, কলকাতা পুলিশই ধরে এনেছিল, ইত্যাদি হয়েছিল। আপনারা অর্ডার কপিটা আবার খুলে পড়ুন। আমি আপনার প্রোগ্রামে আসার আগে আবার ভালো করে খুঁটিয়ে পড়লাম। বড় বড় করে লেখা আছে যে এএসআই শেখর রায়, নাম করে বলছি, অর্ডার কপিতে লেখা আছে প্রসিকিউশন উইটনেস 11 নম্বর। তিনি বলেছেন যে পোস্টমর্টেম হওয়ার পরে যে আর্টিকেলগুলো সিজ করা হয়েছিল, সেই সিজ করবার পদ্ধতির ভিডিও রেকর্ডিং হয়নি। ওই যে মৃতার শরীরের যে ডিএনএ স্যাম্পেল পাওয়া গেছিল, সেখানে সঞ্জয় রায়ের ডিএনএর 100% ম্যাচ পাওয়া গেলেও আরও একজন মহিলার ডিএনএর কিছুটা পাওয়া গেছিল, অর্ডার কপিতে উল্লেখিত আছে। কোথায় গেল তাহলে তদন্ত? সিবিআই এর কাছে কেস হ্যান্ডওভার হওয়ার আগে আপনি উল্লেখ করতে পারবেন সেই কথাটা, যে নার্সিং স্টাফদেরকে কেন এনকোয়ারি করা হয়নি এখনো পর্যন্ত? টক্সিকোলজি রিপোর্ট জানি না কোথায় আছে। বিভিন্ন জায়গায় মামলা করে কলকাতা পুলিশ এই করলো ওই করলো। আবার এই কথাটাও তো মানতে হবে যে এই কলকাতা পুলিশ 9ই আগস্ট সঞ্জয় রায়ের মোবাইল ফোনটা নেওয়ার পরে সে সাক্ষী দিয়েছে, কলকাতা পুলিশের যিনি ছিলেন রূপালী দেবী, যে ব্যাটারি ছিল না, চার্জ ছিল না, সেজন্য থানায় নিয়ে গেছেন চার্জ দিতে। মানে 24 ঘন্টা সঞ্জয়ের ফোনটা ওর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে ফোনটা নেওয়া হয়, নেওয়ার পরে বলা হয়েছিল চার্জ নেই, এই টালা থানায় চার্জ দিতে গেছে। টালা থানায় বোধহয় আপনার মোবাইলে ব্যাটারি শেষ হয়ে গেলে যাওয়ার পথে চার্জ দিয়ে যাবেন, ওরা চার্জিং ফেসিলিটি প্রোভাইড করছে বোধহয়। এবার চার্জ দেওয়ার পরে একটা, আমি জানি যে একজন অন্যতম অ্যাকিউজড, তার মোবাইল ফোন আবার তাকে ফেরত দিয়ে দেওয়া হয়। পরের দিন আবার 10 তারিখ তার থেকে আবার তার মোবাইল ফোনটা নিয়ে নেওয়া হয়। তাহলে কি হলো মাঝখানে কি করে বুঝবো না? এই ফোনটা আমার থেকে নেওয়া হলো এবং এই ফোনটা নেওয়ার পরে আবার আমাকে ফেরত দেওয়া হলো, চার্জ দিয়ে ফেরত দেওয়া হলো। বলা হলো যে চার্জ ছিল না বলে নিয়ে গেছি থানায়। ওটা থানা না, চার্জিং স্টেশন। এরপরে থানাগুলোতে আমি বলবো যে এর মাঝে তো সঞ্জয় রায় না কাকে ফোন করেছে সমস্ত কিছু ডিলিট করে দিতে পারে। শুধু কি ফোন করেছে, কার সাথে কি এসএমএস করা হয়েছে, কি হয়েছে না হয়েছে, কিছুই তো আমরা আর পাবো না। আমি অ্যাকিউজডকে ডিটেনশন পিরিয়ডের মধ্যে থাকাকালীন তাকে ফোন দেবো কেন? দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই যে জায়গায় যেভাবে আপনি ক্রাইম সিনটা সুন্দর করে দেখালেন, একদম ঠিক কথা। আপনি আমাকে বলুন তো, যে সকালবেলা 12টা নাগাদ অভয়ার পরিবার ওখানে পৌঁছে গেলেন, 12:45 নাগাদ অ্যাপ্রক্সিমেটলি কোর্ট ডকুমেন্টস দেখে যা বুঝলাম, জেনে যাওয়া হলো, পরিবারকে জানিয়ে দেওয়া হলো অভয়া মৃত। তারপর
সন্ধ্যে 6:30 পর কেন মামলা রেজিস্টার হলো? 6 ঘন্টা ধরে কলকাতা পুলিশ কি করছিল? এই 6 ঘন্টার মধ্যে কগনিজেন্স নেওয়া হয়েছে কি হয়নি সেটা কেন করা হয়নি? এবার আপনি বলবেন যে আচ্ছা আদালত সে তাহলে তো প্রমাণ করেছে। আপনাকে মাথায় রাখতে হবে যে সঞ্জয় রায় কোনো প্রভাবশালী নেতা নয়। সঞ্জয় রায়ের আইনজীবী যারা এসছিলেন তারা লিগাল এড থেকে এসছিলেন। লিগাল এডের অ্যাডভোকেট কোথা থেকে আসে? রাষ্ট্র লিগাল এডের পরিষেবাটা প্রোভাইড করে গরিব মানুষের হয়ে কথা বলবার জন্য। আপনি কি করে এক্সপেক্ট করছেন পশ্চিমবঙ্গের মতো দুর্নীতিগ্রস্ত একটা রাজ্যের থেকে যে রাষ্ট্র যে আইনজীবী ডিফেন্সে পাঠাচ্ছেন তিনি সততার সাথে কাজ করেছেন? কেন এই কথাটা বলছি? এত বড় কথাটা, এত বড় একটা ইম্পর্টেন্ট মামলায় ডিফেন্সের কোনো সাক্ষী নেই। একজন সঞ্জয়ের একটা ডিফেন্সের অ্যাডভোকেট প্রসিকিউশনের যা উইটনেস আছে হয়ে গেল, ক্রস এক্সামিনেশন ঝুলিয়ে মাঠ করেছেন। সে জজ সাহেব নিজে অর্ডার কপিতে বারবার করে বলেছেন একাধিক জায়গায় ডিএনএ মিসহ্যান্ডলিং থেকে শুরু করে একের পর এক জায়গায় ক্রস এক্সামিনেশন হয়নি। আমি সেটাও ছেড়ে দিলাম। আরেকটা অরিত্রমি জাস্ট না, দেখুন এটার একটাই কারণ হচ্ছে যে প্রথমেই ভাবা হয়েছিল সুইসাইড কেস। না, প্রথমে ভাবা হয়নি সুইসাইড কেস। আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, এটা ওদের ধারণা ছিল যে এটা একটা গোলমেলে মৃত্যু, একটা আনন্যাচারাল ডেথ। কিন্তু পরের দিন সকালবেলায় যে সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটাই যে সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানির ভয় ছিল যে দিনের পর দিন তারা আরজি করের ভেতরে যে র্যাকেট কারবার চালিয়ে আসছেন, তারা দিনের পর দিন অর্গ্যান পাচার থেকে শুরু করে বেআইনি ড্রাগ ট্রাফিকিং থেকে শুরু করে যে কাণ্ড কারখানা তারা করছেন, অ্যাডমিশন থেকে শুরু করে এক একটা জায়গায় যেভাবে তারা কারচুপি করছেন, হয়তো সেই গর্তে এবার আলো পড়ে যেতে পারে। সেই কারণেই কিন্তু আপনি যদি দেখেন যে যেই মুহূর্তে অভয়ার সহকর্মীরা এসে, তারাও তো চিকিৎসক, তারা সাধারণ মানুষরা আমার আপনার মতো, তারা চিকিৎসক হিসেবে দেখে যখন বুঝতে পারলেন যে ছাত্রীর সাথে নিগ্রহ হয়েছে এবং তার মৃত্যু হয়েছে, তারপরে সন্দীপ ঘোষের মতো একটা লম্পট সে এসে বলল যে একে সুইসাইড বলে চালিয়ে দাও, এবং তারপর স্টাফরা সেটা করলো। এবং আরও ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনি মিস করে যাচ্ছেন সেটা হচ্ছে যে এই যে এর মাঝখানে এই 6 ঘন্টা কলকাতা পুলিশ কি করেছে তার কোনো জাস্টিফিকেশন তারা কোর্টকে দিতে পারেনি। তার কারণ একটাই, এই যে যাদেরকে বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়া হলো, অমুক তসু, একে সরিয়ে দিলাম, ওকে সরিয়ে দিলাম, দেখুন একজন আইপিএসকে আপনি সরিয়ে দিয়ে এখান থেকে ব্যারাকপুরে পাঠাবেন, ব্যারাকপুর থেকে নৈহাটিতে পাঠাবেন, সেটা ইমমেটেরিয়াল। আসলে পুলিশের মানসিকতার মধ্যে ঢুকে রয়েছে করাপশনের তন্ত্র। আমার কনক্লুডিং রিমার্ক এটা বলেই আমি শেষ করব, একেবারে নিশ্চিন্তে থাকুন, আপনি অবাকও হবেন না যদি সঞ্জয় রায় হাইকোর্টে যে অ্যাপিল করে যে মামলাটা হয়েছে সেখানে যদি যথাযথ ডিফেন্সে চেন অফ কাস্টডির যে ব্ল্যাকগুলো রয়েছে সেই গ্রে এরিয়া নিয়ে প্রশ্ন করলে হাইকোর্ট যদি ওকে বেকসুরও খালাস করে দেয়, আপনি অবাক হবেন না। বেকসুর খালাস হয়ে যেতে পারে। এই ঘটনা হতে পারে, একাধিক ধর্ষণ কেসের এই নিদর্শন ভারতবর্ষে রয়েছে, অবাক হব না। এবং এর জন্য একমাত্র দায়ী হচ্ছে এভিডেন্সের মিসম্যানেজমেন্ট, দেরিতে মামলা রেজিস্টার করা, এবং ক্রমাগত একজন পুলিশ অফিসার, একজন আইপিএস বিনীত গোয়েলের মতো অফিসার যখন ওখানে পৌঁছে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনাকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা দিয়ে শেষ করব, আপনাকে মাথায় রাখতে হবে আমি যদি আপনার সাথে এখানে একটা ক্রাইম করি, শুধুমাত্র এই টেবিলটা ক্রাইম সিন নয়, আমি এই যে বেরিয়ে চলে যাচ্ছি আপনার চ্যানেলের উইং থেকে, লিফট দিয়ে নামছি, এটাও এক্সটেন্ডেড ক্রাইম সিনের পার্ট। ফলে আমাকে যদি এলাকাটা সুরক্ষিত করতে হয় তাহলে একজন পোটেনশিয়াল অফেন্ডার সে যে যে জায়গাগুলো অ্যাক্সেস করেছে, আমি আপনাকে মারলাম, এখান দিয়ে গেলাম, ওখানে নেমে গেলাম, লিফট দিয়ে নামছি, ওখানে তো আমার জুতোর ছাপ থাকবে, ওখানে তো আমার হাতের ছাপ থাকবে। তাহলে ক্রাইম সিনের অত ক্লোজ প্রক্সিমিটিতে এত লোকজন নিয়ে কলকাতা পুলিশের গোটা দলবল দাঁড়িয়েছিল, তাহলে প্রধান প্রশ্ন হচ্ছে ক্রাইম সিন মিসম্যানেজমেন্ট হয়েছে, ক্রাইম সিনের এভিডেন্স মিসম্যানেজমেন্ট হয়েছে, ডিএনএ বায়োলজিক্যাল স্যাম্পেল কন্টামিনেটেড হয়েছে, এবং সেই কারণে অন্যান্য সমস্ত দিকগুলো ধামাচাপা দেওয়ার জন্য, হ্যাঁ সঞ্জয় রায় কিন্তু মানে সতী সাবিত্রী নয়, সঞ্জয় রায় একটি বদমাস লম্পট, সে একজন ধর্ষক, কিন্তু সঞ্জয় রায়ের সাথে অন্য মহিলার ডিএনএ স্যাম্পেলটা কোথা থেকে এলো? সঞ্জয় রায়ের থেকে পাওয়া মোবাইল তাকে কেন ফেরত দেওয়া হলো? সঞ্জয় রায়ের থেকে পাওয়া আর্টিকেলসগুলো বা ওই ক্রাইম সিন থেকে পাওয়া আর্টিকেলসগুলো যখন সিজ করা হয়েছে তখন কলকাতা পুলিশের এএসআই কি করে বললেন যে আমরা ওইটার ভিডিও রেকর্ডিং করিনি? পোস্টমর্টেম হওয়ার সময় সেই সময় যে প্রোটোকলগুলো ফলো করবার কথা স্টেরিলাইজেশনের কেন হলো না? এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখনো ইন্ডিকেট করছে যে কেসটা ওপেন আছে এবং আরো অনেক দূর যেতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।